সবার আগে তো স্বরূপ বিশ্বাসের কার্ডটা চেক করা উচিত, কারণ উনি বলছেন যে এডি, তো উনি যদি এডি হয় কোন সিনেমার এডি প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এডি হতে গেলে অবজারভার হতে হয় দুটো সিনেমায়, সেটা কোন সিনেমায় উনি অবজারভার হয়েছেন। এবং তাছাড়া আমি যতদূর জানি যে একটা রেগুলার কাজ করতে হবে, লাস্ট 13-14 মাসে একটা কাজ করতে হবে। উনি লাস্ট কোন ছবিটা কাজ করেছেন, কিন্তু ওনার নাম শুনেছি স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাসের ভাই, তো এরপরে তো আর কিছু জানি না। অথচ উনি সিনেমা লাইনে সব কিছুতে আছেন, সব কিছুতে উনি ঢুকছেন, সব কিছুতে উনি বলছেন। এবং ওনার মেন লোক হচ্ছে প্রিয়া সেনগুপ্ত। কোনো জায়গায় অসুবিধা হলে প্রিয়া সেনগুপ্তকে দিয়ে কথা বলাচ্ছে। যদি আমাদের শুটিং এখানে আরো বেশি বাড়ে তো সবাই তো ইনভলভ হবে। এখানে তো কি হচ্ছে, যারা ওনার আন্ডারে বা ওনাকে তেলিয়ে চলছে তারাই খালি কাজ পাচ্ছে। উনি কেন রেকি করার জন্য উনি কেন চাইছে চিঠি জানো? আমি একটু ডিরেক্টরস গিল্ড নিয়ে কথা বলবো শতদীপের সাথে, খুব ইন্টারেস্টিং, কারণ আমাদের যে ডিরেক্টর গিল্ডটা রয়েছে তাতে আমি রাজেশ দাও আছি এবং এটা ব্যান করা হয়েছে, সুদেশনাদি সেক্রেটারি, অনেকে আবার মেনে নিয়ে চলে গেছেন, এরকম এদিক ওদিক হয়েছে। যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এরকম অনেক লোককেই দেখতে পাচ্ছি শতদীপ তোমার পাশে, যারা কিন্তু ওদিকে ছিলেন, এখন যেহেতু তুমি আন্দোলন করছো তোমার পাশেও থাকছেন, এই যে একাকার হয়ে যাচ্ছে সেইটাকে তুমি কি করে আলাদা করবে আর কি করে বুঝবে? তোমার মাধ্যমে মানে দর্শকদেরকে আমরা বলছি, যারা ডিসিশন নেবে এখন তারা সব নতুনরাই ডিসিশন নেবে, পুরনো কেউ আর ডিসিশন নেবে না। হ্যাঁ, আমরা সবাইকে পাশে চাই, কারণ সবাই কাজ করুক এটাই চাই। অনেকে ছবি প্রযোজনা করতে চান এবং আমরাও বেশ অনেক দিন হয়েছে যে ছবি করিনি, নানান ধরনের এই ধরনেরই সমস্যার জন্য করতে পারিনি, এত বিধিনিষেধ, তার জন্য প্রযোজকদের সাথে কথা হওয়া সত্ত্বেও, অনেকটা এগিয়ে গিয়ে যাওয়া সত্ত্বেও তারা কোনোভাবে পিছিয়ে এসছেন। তাদেরকে যদি একটু এনকারেজ করেন আমাদের মানে এই আনকাট আড্ডার মাধ্যমে, তারা তাহলে একটু উৎসাহিত হবেন এবং সত্যি ছবি করতে ইচ্ছুক যারা প্রযোজক তারা কিন্তু এগিয়ে আসবেন। আপনি তাদের জন্য একটু কিছু বার্তা রেখে যান। নমস্কার, আমি ইপসিতা, আপনারা দেখছেন আনকাট আড্ডা, রিয়েল পিপল রিয়েল টক। বাংলা সিনেমা একসময় এই নামটাই যখন ছিল একটি আবেগ, হল ভর্তি লোক, টিকিটের লাইনে অনেকক্ষণের অপেক্ষা অডিয়েন্সের, আর হয়তোবা একটা ডায়লগ যা সারা বাংলাকে মাতিয়ে রাখত, লোকের মুখে মুখে ফিরত। কিন্তু আজ সিনেমা হল একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে, নতুন প্রজন্ম বাংলা সিনেমা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। কেন এমনটা হলো? কিসের জন্য এই ভাঙন? আদৌ কি আমরা ঘুরে দাঁড়াতে পারবো? বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কি আবার জেগে উঠবে ঠিক আগের মতো? এই ধরনের গল্প করব আজকে যে মানুষটার সাথে, দীর্ঘদিন ধরে তিনি বাংলা সিনেমার ভিতরটা খুব কাছ থেকে দেখেছেন, জেনেছেন এমন কিছু তথ্য সত্য যা আমাদের কাছে, আপনাদের কাছে অজানা হয়ে রয়েছে। আজকে কোনো রাগঢাক থাকবে না, আজকে আমরা আড্ডা দেব, সেই সব আলোচনা করব সেই মানুষটার সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন SSR সিনেমাস প্রাইভেট লিমিটেডের কর্ণধার শতদীপ সাহা। নমস্কার শতদীপ, আপনাকে স্বাগত আমাদের আনকাট আড্ডায়। প্রথমেই বলি যে এই মৃত্যুর মুখে চলে যাচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি, তার জন্য কে দায়ী? কেন এমন হচ্ছে? দেখো, এটা গ্রাসরুট লেভেল থেকে এই প্রবলেমটা, যদি ধরা যায় যে একটা সিনেমা প্রডিউস করার থেকে শুরু করে একটা সিনেমা রিলিজ করা পর্যন্ত, তারপর সিনেমার স্যাটেলাইট ডিজিটাল বিক্রি করা পর্যন্ত, এই পুরো চেনটাতেই একটা প্রবলেম আছে। সো এই প্রবলেমটাকে ঠিক করতে গেলে একটু সময় লাগবে, এবং যারা এক্সিস্টিং এখন আছে তাদেরকে পুরো ক্লিন করতে হবে। মানে তারা যদি এখনও থেকে যায় তাহলে এটার কোনো সমাধান হবে না। যেমন সরকার রদবদল হয়েছে, পাবলিক চেয়েছে যে নতুন সরকার আসুক, বদল চেয়েছে। আমার মনে হয় সিনেমা ইন্ডাস্ট্রিতেও সবাই বদলটা চাইছে, এবং সেটার লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি, যাতে আগামী দিনে আমাদেরকেও একটু অপরচুনিটি দিক না, যে আমরা যদি কিছু ভালো করতে পারি, নাহলে আমরাও সরে যাবো না। সেই রকম কি পথ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একদম। যদি কিছু পয়েন্ট এখনই ঠিক করা যায় তাহলেই তো বাংলায় শুটিং
আরো বেশি করে শুরু হয়ে যাবে। মানে আপনি কি মনে করেন এই যে একটা ভাঙন ধরেছে, একটা দুর্যোগ চলছে বাংলা ইন্ডাস্ট্রির, তার জন্য বাইরের ইন্ডাস্ট্রি দায়ী নাকি ভিতরের মানুষগুলোই দায়ী? ভিতরে মানুষ তাই, বাইরের ইন্ডাস্ট্রি কেন তাই হবে? বাইরের ইন্ডাস্ট্রি তো ওরা আমাদেরকে বলে যে তোমাদের ওখানে গেলে শুটিং করলে আমাদের খরচা আরো ডাবল হয়ে যাচ্ছে। তো আজকে বোম্বে থেকে যদি এখানে কেউ শুটিং করতে আসে, তাদের খরচা ডাবল হয়ে যাচ্ছে, বোম্বেতে শুটিং করলে বেশি বেশি সস্তা পড়বে। তো তারা এখানে আসবে কেন? তো আমাদেরকে তো তাদেরকে সেই সুযোগ সুবিধাটা দিতে হবে যে তোমরা আরো বেশি করে শুটিং করো এখানে, যাতে আমাদের টেকনিশিয়ানরা কাজ পায়, আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কাজ পায়, সবাই এখানে, আমাদের এখানে কাজের সংখ্যাটা বাড়াতে হবে। রাদার দেন কিছু সংখ্যা, ধরো টেকনিশিয়ানদের খালি নাম বলছি অথচ টেকনিশিয়ানরা ঘরে বসে আছে, এটা আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে এই জিনিসগুলো। এইগুলো হচ্ছিল এতদিন, আর প্রচুর বিধি নিষেধ ছিল, আরোপ করা হতো বলে প্রযোজকরা ভয় পেয়ে যেতেন। সবকিছুর উপর একটা ডিক্টেটরশিপ চলতো, যে একটা শুটিং করতে যাবে তার রেকি করার জন্য চিঠি দিতে হবে 72 ঘন্টা আগে, তারপর একটা লুক টেস্ট করবে তার জন্য একটা চিঠি দিতে হবে যে কাদেরকে নিয়ে লুক টেস্ট করছি। এত কিসের দায়বদ্ধতা, এত কিসের জিজ্ঞাসাবাদ? না, হয়তো খুব অল্প বাজেটের কেউ ছবি বানাবে, হ্যাঁ সবকিছু তাকে জানাতে হবে। হ্যাঁ, তার বাজেটটা সম্পূর্ণ পুরো সবকিছু, অ্যাক্টর কত টাকা নিচ্ছে, অ্যাক্ট্রেস কত টাকা নিচ্ছে, টেকনিশিয়ান কত টাকা নিচ্ছে, সেটা পুরো ব্রিফিং দিয়ে একটা চিঠি বানিয়ে ফেডারেশনে জমা দিতে হবে। আমার বক্তব্য হচ্ছে, আমার সঙ্গে সাপোজ ধরো কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের ভালো সম্পর্ক, আমি তাকে কোনো পয়সা না দিয়েও কাজ করাতে পারি, হয়তো সে আমার কাছ থেকে কম পয়সায় কাজ করতে পারে, সেই অ্যামাউন্টটা আমি কেন ফেডারেশনকে জানাতে যাব? সেটা তো আমার আর তার ব্যক্তিগত ব্যাপার। তো এগুলো তো অনেক সময় টেকনিশিয়ানরাও যেহেতু সারা বছর অনেকের কাছ থেকে কাজ পায়, তাদের কাছ থেকে একটা আলাদা রেট হয়। সব জিনিস যে আমাকে ফেডারেশনকে জানাতে হবে, তাহলে ফেডারেশন আমাকে সিনেমাটাও বিক্রি করিয়ে দিক না? তাহলে প্রডিউসারের যখন লস হচ্ছে, সিনেমাটাও বিক্রি করিয়ে দিক স্যাটেলাইট ডিজিটাল, সেইখানে তো পালিয়ে যাচ্ছে, সেখানে তো কেউ নেই, খালি টেকনিশিয়ান করে তাদের নাম ধরে ওরা ব্যবসাটা চালিয়ে যাচ্ছে নিজেদের করে, আর সব কিছুতে ক্যাশ চাইছে, কোনো কিছু কিন্তু ব্যাংক ট্রান্সফার নয়, হ্যাঁ সবটাই ক্যাশ, মানে সবটা ব্ল্যাক হয়ে যায়। হ্যাঁ, এবার এই টাকাটা কোথায় যাচ্ছে, কে পাচ্ছে, কেউ জানে না। তাহলে মানে এই বাংলা ইন্ডাস্ট্রির যে এই মানে পতন হচ্ছে, ভাঙন হচ্ছে, তার জন্য কি প্রযোজক পরিচালকের মানে কিছুটা দায়িত্ব নিশ্চয়ই আছে, নাকি এই সিস্টেমটার উপর আপনি যেভাবে ক্ষুব্ধ, প্রযোজক পরিচালক বা রুচির বদল দর্শকদের, সেই জন্য বাংলা ইন্ডাস্ট্রি কি কিছুটা? না, আমি কি বলছি, আমি বলছি গ্রাসরুট থেকে আগে যদি একটা শুটিং করা থেকে, সেই জায়গাটা থেকে যদি আমাদের ধরতে হয়, সেইটাকে আগে একটা বদল আনতে হবে, যে আমাদের এত রকম টেকনিশিয়ান লাগবে না, আমাদের যতটুকু দরকার স্ক্রিপ্টের রিকোয়ারমেন্টে যতটা দরকার ততটুকুই আমাদের মানে নিতে হবে। তাতে কি হবে, তাতে প্রোডাকশনের কস্টিংটা অনেক কমে যাবে, তারা ওই কস্টিংটা মার্কেটিংয়ে খরচা করতে পারে, ছবিতে, তারপর ছবির মেকিংয়ে খরচা করতে পারে। ধরো আগে কি হতো, 13 দিন 14 দিন ম্যাক্সিমাম 16 দিনের মধ্যে শুটিং করে একটা সিনেমা তৈরি হয়ে যেত, সেটাকে 26 দিন করতে পারবে। এইখানে যে আটকাচ্ছে, সেটা যদি আরো 10 দিন এক্সট্রা বাড়ে, তো ডেফিনেটলি সিনেমাটার প্রোডাক্টটা তো ভালো হবে। একটা এডিটারের পক্ষে কতটুকু ভালো যে সে 10 দিন এক্সট্রা ফুটেজ পাচ্ছে, ছবিটাকে এডিট করে 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 একটা ভালো জায়গায় দাঁড় করাতে। এখানে তো 16 দিন, মানে আমার কাছে একদম টাইট, আমার কাছে সেই ক্লিপই নেই যে আমি ওটাকে অ্যাড করে একটা বেটার জায়গায় দাঁড় করাবো, তো এটা হয় না, এটা কোনোদিনও। এই যে আমরা জানি যে শতদ্বীপ এই একটা আন্দোলনের মুখ, একটা প্রতিবাদের মুখ, তা সেই আন্দোলন করার যে ইচ্ছেটা, সেটা তো একার দ্বারা হয় না। এই আরো মানুষকে পেলেন কিভাবে, তারা কিভাবে এগিয়ে এলেন? দেখো অ্যাকচুয়ালি কি হয়, ইম্পায় একটা ইলেকশন হয় 2 বছর অন্তর অন্তর। তো আমি যখন লাস্ট 4 বছর আগে বা 5 বছর আগে যখন ইলেকশন লড়েছিলাম এবং জিতেছিলাম, তখন আমি একটা গ্রুপ দেখতে পেয়েছি যারা নেগলেক্টেড। তো সেই গ্রুপটাকে তৈরি করা হয়েছে, এবং তারাও, আমার বাবা অ্যাকচুয়ালি যবে থেকে আমরা ইম্পায়ে ঢুকেছি তবে থেকেই বাবা কেস লড়ছিল, কেননা ইম্পার মধ্যে এরকম কিছু প্রযোজক বা পরিবেশক আছে যারা হয়তো ছবি রিলিজও করে না, তারা ছবি প্রডিউসও করে না, হয়তো আমার জন্মের আগে ছবি প্রডিউস করেছে, এরকমও লোক আছে, তারা এখনো ভোট দিতে আসে এবং তারাই কিন্তু কমিটিতে আছে। আচ্ছা, মানে তারা তো কাজটা করছেও না। আজকের দিনে যে সমস্যাগুলো, যে একটা প্রডিউসার কি ফেস করছে, সেগুলো কিন্তু তারা বোঝে না, তাদের জাস্ট একটা গদি লাগে, তাই জন্য তারা ইম্পায় আসে। তাদের ধর্মতলায় কোনো অফিস নেই, তাদের কোনো অফিস নেই, বসবার জায়গা নেই, তারা ওই জায়গাটাকে ইউজ করে মানে ওখানে ইউটিলাইজ করছে আর কি। প্লাস তাদের হয়তো অন্যান্য স্বার্থ আছে, নতুন প্রডিউসার আসলে তার কাছ থেকে টাকা নেওয়া, এনওসি দেওয়ার নাম করে টাকা নেওয়া, সেন্সারের যে একটা এনওসি থাকে সেটার দেওয়ার নাম করে একটা টাকা নেওয়া, মানে সব কিছুতে একটা টাকার অঙ্ক কিন্তু আছে, আর পুরোটাই ক্যাশ।
আচ্ছা, এটাই মানে আপনি তাহলে বলতে চাইছেন যে গ্রুপিজম, লবি, সিন্ডিকেট রাজি বাংলা সিনেমাকে শেষ করে একদম দিচ্ছে। যেরকম ভাবে ইয়েতে ইলেকশনে হচ্ছে, নর্মাল ইলেকশনে যেখানে পাবলিক ভোট দিচ্ছে, সেই স্টাইলেই কিন্তু ইম্পাতেও হচ্ছে। এই যে 457খানা প্রডিউসার মেম্বার ওরা বলছে, আমার হিসেবে 457টা যদি প্রডিউসার মেম্বার থাকে তাহলে অ্যাটলিস্ট 2 বছরে 457টা ছবি হওয়া উচিত। সেটা কিন্তু হচ্ছে না। না, 2 বছরে 100টা ছবি হচ্ছে না। 100টা ছবি এখন তো আরো কমে গেছে। তাহলে এই যে 357টা প্রডিউসার যদি 100টা ছবি হয়, আমি যদি 300, তারা কোথায়? তারা কি? তারা খালি ভোট দিতে আসে, তারা আদৌ ছবি প্রডিউস করেনি। এরকমও আছে, খালি একটা স্ক্রিপ্ট আর একটা কিছু ডকুমেন্ট দিয়ে তারা প্রডিউসার হয়েছে, আর এগুলো করানো হয়েছে। আর এগুলো অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস এবং পিয়া সেনগুপ্ত, এরা 3জন মিলে এটা করেছে যাতে ইম্পাটাকে কন্ট্রোলে রাখতে পারে। ইম্পা হচ্ছে এমন একটা অর্গানাইজেশন, সিনেমা সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে ইম্পাকে জড়াতেই হবে। ইম্পার ফুল ফর্মটাই হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন। ইস্টার্ন ইন্ডিয়ার কোনো রকম সমস্যা হলে সিনেমা ইন্ডাস্ট্রির, সেটাতে ইম্পাকে ইনভলভ করতে হয়। সেই জন্য ওই বিল্ডিংটাকে হাতে রাখার জন্য এই ছকটা কষা হয়েছে, এবং এটা বছরের পর বছর ধরে এই জিনিসটা চলছে। আর এই মৌরসি পাটাটার জন্য অন্য প্রযোজক যারা সত্যি কাজ করবেন তারা হয়তো একটা ছবি করছে, তারপর চলে যাচ্ছে যখন বুঝতে পারছে এরকম একটা নোংরামু চলছে। আজকে ইম্পায় আসলে এনওসির নাম করে একটা টাকা, আজকে ওনার ছেলেকে কাজ পাইয়ে দেওয়ার জন্য একটা টাকা। ও একটা প্রযোজক আসছে, তাকে তো এনকারেজ করতে হবে, তাকে রাস্তা দেখানোটা কাজ হচ্ছে ইম্পার। হ্যাঁ, নতুন প্রযোজক তিনি কিছু জানেন না, তাকে প্রথমেই বলে দিল যে আমার ছেলেকে নাও। তাহলে তো তুমি তোমার ওই গদিটার তুমি একটা অপব্যয় করছো। তুমি তো নিউট্রাল নয়, সামওয়্যার ইউ আর বায়াসড। তো তোমাকে তো নিউট্রাল থাকতে হবে ওখানে, যে হ্যাঁ তুমি এই জায়গায় যাও, এইভাবে করো, আগে একটা ভালো স্ক্রিপ্ট বানাও, ভালো ডিরেক্টর নাও, ভালো তো রেজিস্ট্রেশন করতে হলো। ওই স্ক্রিপ্টের কোনো ভ্যালু নেই, ওটা কি দেখতে যাচ্ছে আদৌ এই ছবিটা হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, আমি তো কাগজের মধ্যে উল্টো পাল্টা একই সিন 10 বার করে লিখে দিই, যে একসেপ্ট করছে স্ক্রিপ্টটা, সে তো আর স্ক্রিপ্টটা পড়ে একসেপ্ট করছে না। আচ্ছা, তাকে তো একটা বাঞ্চ জমা দিলেই হলো, তার মধ্যে ধরো হিজিবিজি উল্টো পাল্টা জিনিস লেখা আছে, সেটাই একসেপ্ট করে নিচ্ছে, এটাই স্ক্রিপ্ট। আদৌ ওই স্ক্রিপ্টে সিনেমাটা হচ্ছে কিনা সেটা কি কেউ ভেরিফাই করছে? তাহলে এমনি একটা বডি রাখা হচ্ছে, ব্যাস এমনি। আপনি কিছু প্রিন্ট, আপনি যেরকম হাতে আপনার কাছে কাগজ আছে, আপনি এই কাগজটা দিয়ে একটা স্ক্রিপ্ট জমা দিন, আপনার একসেপ্ট হয়ে যাবে অ্যাজ এ প্রডিউসার মেম্বার। কেউ ভেরিফাই করার নেই এগুলো। রিসেন্টলি একটা কেস হয়েছে, প্রত্যাবর্তন বলে একটা বাংলা সিনেমা এখন রিলিজ হলো। হ্যাঁ, ঠিক 1 মাস আগে আরেকটা প্রত্যাবর্তন রিলিজ হয়েছে। কি করে সম্ভব? তার মানে ইম্পায় দুটো ছবি একই নামে কি করে রেজিস্টার হলো? ইম্পার কাছে কোনো জবাব নেই। আচ্ছা, মানে সেটা তো কখনোই সম্ভব নয়। মানে এরা এখানে এরকম কাজ করছে, এদের অফিসটাই এরকম ভাবে কাজ করছে, মানে কোনো কাজই করছে না। না, ওরা খালি ওই যেরকম প্রেসিডেন্ট বলছে, আর প্রেসিডেন্টকে এখান থেকে অরূপ বিশ্বাস যা বলছে সেটাই ওইভাবে কাজ হচ্ছে। এখন তো তাহলে ইম্পার বডিটাও চেঞ্জ হলো না? হয়নি, এখনো ছাড়েনি। ওনার ছাড়াটা খুব দরকার। এবং পুরো যে কমিটিটা আছে, এবং আমার বক্তব্য হচ্ছে আজকে যদি প্রেসিডেন্ট কোনো ভুল করে থাকে, বাকি যারা ইসি মেম্বার আছে তাদের তো প্রোটেস্ট করা উচিত। কারোর সেইটুকু ক্ষমতা নেই যে উনি ভুল করছেন সেটাকে বলার। কিসের ভয়, কার ভয়? এই ভয়টা আমি বুঝতে পারছি না। তারা তো ভেতরে আছে, তারা যখন ভেতরে আছে তারা তো প্রতিবাদ করবে যে না আপনি এটা ভুল করছেন। উনি একা এসে ফেডারেশনে সাইন করে চলে যাচ্ছেন যে টেকনিশিয়ানদের এত টাকা বৃদ্ধি হবে। এটা কোন মেম্বারের সঙ্গে ডিসকাস করেছে? কোনো মেম্বারদেরকে নিয়ে মিটিং করে তারপর এটা পাস হয়েছে? না। উনি কে? ওনাকে তো উনি বলছেন যে ওনাকে নাকি সব মেম্বাররা ভোট দিয়ে দাঁড় করিয়েছেন। তাহলে মেম্বারদের নিশ্চয়ই এটা ডিসকাস করা উচিত যে টেকনিশিয়ানদের প্রোডাকশন করতে গেলে এত বৃদ্ধি হবে, সেটা তোমরা কি সহমত? এটা উনি কাউকে জিজ্ঞেস করলেন না। উনি এলেন ফেডারেশনে, এসে স্বরূপ বিশ্বাস বললেন এখানে সাইন করে দাও, সাইন করে চুপচাপ চলে গেলেন। এবং চলে যাওয়ার পর ইম্পায় গিয়ে এটার অ্যানাউন্সমেন্ট হচ্ছে মিডিয়াকে ডেকে, সেখানেও ইসি মেম্বাররা কোনো প্রতিবাদ করছেন না। কেন? তাদের তো কিছু যায় আসছে না, তাদের সিনেমায় তাই তো সেইটা শুধু সেই জন্য তাদের কোনো তাগিদ নেই। তাগিদ কাদের হবে? যারা রেগুলার প্রডিউস করছে তাদের কষ্ট হবে। তার মানে গোটা একটা ইন্ডাস্ট্রি এভাবে ধসেই পড়লো খালি 1-2 জনের জন্য। হ্যাঁ, 1-2 জনের জন্য, এবং আরো কিছু তাবেদার রয়েছেন তাদের জন্য। দিস ইজ নট ফেয়ার। যাই হোক, আমি একটা অন্য কথা বলি যে সিনেমার বাজারটা, এই যে হল বন্ধ হয়ে যাচ্ছে, এত হচ্ছে, মানে বাজারটা অনেক ছোট হয়ে যাচ্ছে না? এখনো তো সিনেমা হচ্ছে, আপনারা তো এইটাই করছেন। আমি এখন অনেকগুলো সিনেমা হল বানাচ্ছি, আমার এখন 10-15টা সিনেমা হলের কাজ চলছে। আচ্ছা, যেটা হচ্ছিল এতদিন, সরকারের থেকে আমাদের কাছ থেকে পারমিশন পেতে অনেক কষ্ট হয়।
আমরা মন্ত্রী মিনিস্টার অবধি পৌঁছলেও তারা যখন তাদের নিচের লোকেদের বলছে তখন সেখানে কাজটা হচ্ছে না, তাদেরকে ঘুষ না দিলে কাজ হয় না। এখানে প্রত্যেকটা মোমেন্টে ওরা ঘুষ খাচ্ছে। হয়তো আমার মনে হয় মন্ত্রীকেও ঘুষ দিলে কাজ হয়ে যেত, কিন্তু আমি সেটা হয়তো অফার করতে পারিনি, কারণ আমি কিভাবে বলবো যে আপনি টাকা নিন, আমার সেটা আইডিয়া নেই। সেই জন্য আমার হলগুলো কিছু জায়গায় রেডি হয়ে পড়ে আছে, আমি খুলতে পারছি না। মানে সারা বাংলাতে, পুরো বাংলায়, মানে যেখানে বাংলা সিনেমার হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আমি হল করছি, সেখানে উল্টে এনকারেজ করার কথা, সেখানে ওরা খালি চুপচাপ মানে থেমে যাচ্ছে, কেউ কিছু এগোচ্ছে না। আচ্ছা, ইম্পায় আমার ফাইল জমা দেওয়া আছে যে আমার এই হলগুলো আটকে গেছে, তোমরা যদি একটুখানি এটাকে ফাইলটাকে প্রসেস করো, আমার কাজটা এগোয়। ওরা ইচ্ছে করে আমাদের ফাইলটাকেও এগোচ্ছে না, তাহলে ওরা কাজটা কি করছে আমি বুঝতে পারছি না। ইনফ্যাক্ট যখন ফোন করছি বলছে সামনে সোমবার, তারপর যখন সোমবার ফোন করছি বলছে সামনে শুক্রবার, আবার যখন শুক্রবার ফোন করছি আবার সোমবার। তো মানে উইকের পর উইক ওরা খালি টেনে যাচ্ছে। তাহলে আমরা প্রত্যেকটা মুহূর্তে এখন যেরকম শুনছি, আমার তো ভীষণ লজ্জা লাগে যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, কারণ বাংলা সিনেমার পাশে দাঁড়ান বলে ভিক্ষা চাইতে হয় বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে। তা সেইটা আমরা যে বারবার শুনি, সিনেমা ইন্ডাস্ট্রির লোকেরাই বলেন বাংলা সিনেমার পাশে দাঁড়ান। কে দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে? এই শতদ্বীপের মতো মানুষ, যেখানে বাংলা সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই মানুষগুলো সিনেমা হল তৈরি করছেন, সেখানে তো মিনিমাম একটা এনকারেজমেন্ট আশা করেন। টাকা তো ওনারা চাইছেন না, সেই সেই মানে এনকারেজটাও করা হচ্ছে না, সেই সুযোগটাই তাদের দেওয়া হচ্ছে না। বাংলা সিনেমার কিভাবে পাশে দাঁড়াবে সবাই? মানে আমি তো বুঝতে পারছি না। যেটা আমরা শুনি যে বাংলা সিনেমার মানে এখন টিভি, ওয়েব সিরিজ এইসবের জন্য বাংলা সিনেমা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। এটাতে আপনি কতটা সহমত? যে বা শহর কেন্দ্রিক সিনেমা বেশি হচ্ছে, তাই জন্য গ্রামের মানুষের কাছে এইটার মধ্যে আমি একটু আগে যেটা বললাম, এই যে 10 দিন 12 দিন বা 16 দিনে যদি ছবি বানাতে হয়, তাহলে ঘরের মধ্যেই ছবি বানাতে হবে। যখনই ওটা 26 দিন হবে, তখনই কিন্তু আউটডোর শুটিং এরও প্রবণতা বাড়বে এবং ছবিটাকে আরো বেটার করার জায়গা থাকবে। শুটিং এর দিন বাড়ালেই তো তোমার ওটাকে স্কেলটাকে আপ করা যায়, তাহলে তো তুমি সব রকম দর্শককে ক্যাটার করতে পারবে। এখন কি হচ্ছে, ঘরের মধ্যে ছবি হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, সেই জন্য এখন পাবলিক তো সব রকম সিনেমা দেখছে। পোস্ট কোভিড পাবলিকের এখন ইয়েটাও বেড়ে গেছে, দেখার প্রবণতা, সব রকম ল্যাঙ্গুয়েজের ছবি দেখছে। তো তাদেরকে সেই ধরনের ছবি যদি দেয়, বা একটু যদি ধরো দেখে যদি স্কেলটাকে মনে হয় যে না এটা একটু দেখে হলের তাহলে কিন্তু লোকে আসবে, এমন না যে আসবে না। পাবলিক কিন্তু আছে, পাবলিককে দোষে লাভ নেই, বাংলা সিনেমা কিন্তু দেখতে পছন্দ করে। এই সময়ও তো অনেক ছবি হিট করে যাচ্ছে। ইয়েস, হচ্ছে তো, তাহলে হচ্ছে কি করে, তাহলে আসছে কি করে? আজকে একাডেমি অফ ফাইন আর্টস বলে একটা ছবি রিলিজ হয়েছে, সেটা দেখছে কি করে? সেটা একটুখানি অন্য ধরনের ছবি হয়েছে, যেটা আমাদের বাংলা সিনেমায় যেটা একটা ট্রেন্ড চলছে তার থেকে একটু অন্য। যেহেতু এটা আলাদা, সেই জন্য কিন্তু লোকে দেখছে। 3বার রিলিজ হয়েছে, তারপরেও লোকে আসছে সিনেমা দেখতে। তো সেইগুলো তো একটা ভালো জায়গা, মানে এইগুলোকে এক্সপ্লোর করতে হবে। নতুন নতুন ডিরেক্টর আসতে হবে, নতুন প্রডিউসার আসতে হবে, নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস আসতে হবে, তাহলে তো জিনিসটা ভালো হবে। এখানে আমাদের কাছে হাতে গোনা 5-6টা হিরো আছে, তারপর যদি 7-8 নম্বর খুঁজি, আমি কাছে নেই এখানে, তো আমার কাছে অপশন নেই। আজকে যদি আমি একটা অন্য কোনো একটুখানি অন্য ধরনের ছবি বানাতে চাই, একটা স্ক্রিপ্ট যদি রেডি করি, আমার কাছে সেই 4-5 জন ছাড়া আর হাতে নেই। আমি একাডেমি অফ ফাইন আর্টসের সম্বন্ধে একটু শুনতে চাইছি, কারণ আমি জানি যে শতদ্বীপ ভীষণ ওতপ্রোতভাবে জড়িত ছিল একাডেমি অফ ফাইন আর্টসের সাথে। এই যে একটা লড়াই হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টসের রিলিজ বা তারপরে বন্ধ হয়ে যাওয়া, সব কিছু নিয়ে গল্পটা একটু শুনতে চাইছি। দেখো, সিনেমাটা অ্যাকচুয়ালি নভেম্বরে রিলিজ করার কথা ছিল। সো ওই সময় আমার আরেকটা সিনেমা আসছিল হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল। তো রাত্রেবেলা লক্ষ্মীকান্তপুর লোকালের একটা মিউজিক লঞ্চ ছিল। তো রাত্রেবেলা 10:30টার সময় আমার কাছে একটা ফোন আসে, যে আমাকে জিজ্ঞেস করা হয় আমি কোথায়। তো আমি বললাম আমি এরকম একটা বাংলা সিনেমার একটা প্রমোশনে এসেছি। তো বললো যে না, আমার তোমার সঙ্গে একটু দরকার আছে। কে বলছে? এটা প্রীতম, আমাদের একাডেমি অফ ফাইন আর্টসের যে পিআর ছিল, সে আমাকে ফোন করলো। তা আমি বললাম কি হয়েছে? বললো এই ব্যাপার, আমাদের সিনেমাটাকে আটকে দিয়েছে। তা আমি অতটা আওয়াজের মধ্যে কিছু বুঝতে পারি না। আমি বললাম তোরা কোথায় আছিস? বললো আমরা এখানে আছি, তুমি যদি বলো এক্ষুনি দেখা করবো। তা আমি বললাম আমার বাড়ি চলে আয়। যখন আমি বুঝলাম যে একটু সিরিয়াস আছে, আমার বাড়ি চলে আয়, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি হয়তো আরেকটু থাকতাম, আমি ইমিডিয়েটলি বেরিয়ে গেলাম। আমি বেরিয়ে গিয়ে বাড়িতে গেলাম, ওরা আমার কাছে 11:30 রাত্রেবেলা আসে। এই তখন আমার দ্বিতীয়বার জয়ব্রত এবং ওদের টিমের যাতে সবার সঙ্গে দেখা হয় আমার বাড়িতে যখন আসে।
তখন আমাকে বলে যে দাদা এই ঘটনা, আমরা তো সিনেমাটা রিলিজ করতে চাই, আমাদের পরশুদিন ছবি রিলিজ, আর এখন অবধি আমাদের ডিস্ট্রিবিউটার আমাদের কোনো রিপ্লাই করছে না, আর এরকম এরকম ব্যাপার, আমাদের সিনেমার কোনো টাকা বাকি নেই। তখন আমি ওদেরকে জিজ্ঞেস করি তোদের কি সেন্সার হয়ে গেছে? বললো হ্যাঁ। তাই বললাম সেন্সার ছবিকে কি করে আটকাবে? এটা তো কোনো নিয়ম নেই। তোরা কি কোনো জায়গায় কোনো গন্ডগোল করেছিস, বা ছবির মধ্যে কি কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার আছে যেটার জন্য আটকে দিচ্ছে? বললো না, ছবিতে খালি রুদ্রনীল ঘোষ আছে আর রাহুল অরুণোদয় ব্যানার্জি আছে। তো আমি বললাম সেটা তো হতেই পারে, তার সঙ্গে অ্যাক্টররা আছে, তা এখানে তো এটা তো ক্রিয়েটিভ জায়গা, এখানে তার কি ব্যাকগ্রাউন্ড, সে কি পলিটিক্স করছে সেইটা তো এখানে কোনো ব্যাপার নয়। সেটা তখন আমি একটা বুঝতে পারি যে এইটা একটা কারণ হতে পারে, যেহেতু রুদ্রনীল ঘোষ এবং রাহুল অরুণোদয় ব্যানার্জি আছে, রাহুলদা হয়তো সিপিএম মতদর্শা এবং রুদ্রনীল ঘোষ হয়তো বিজেপি পার্টি থেকে আছেন, সেই জন্য হয়তো এই জিনিসগুলোর জন্য এটা একটা আটকানোর চেষ্টা। এবং পরবর্তীকালে ওইটাই আমি বুঝলাম যে এইগুলো একটা ছিল আর কি, ব্যাক অফ দ্য মাইন্ড। হ্যাঁ একদম, নালে কেন আটকাবে? এত ছবি রিলিজ হচ্ছে আর ওদের ছবির টাকাই ডিউ নেই। মানে অফিশিয়ালি কি জানতে ওরা বলছে যে টেকনিশিয়ান নিয়ে তো ওরা নাকি শুটিং করেনি। প্রথমত তো আমি এই জিনিসটাকে বিলিভই করি না যে এত টেকনিশিয়ান নিতে হবে, আমি তো মনে করি একটা কেউ যদি 5 লাখ টাকার ছবি করে সে করুক, ভালো ছবি যদি তার যেটা ক্ষমতা। ইয়েস। তো এটা হয়ে গেল। তখন আমি ওদেরকে বললাম যে তোরা একবার কথা বল, কালকে দিনটা তো আছে, পরশুদিন ছবি রিলিজ, কথা বল। তো ওরা নেক্সট ডে আবার আমার অফিসে আসে, ওরা কথা বলতে যায় ডিস্ট্রিবিউটারের কাছে, ডিস্ট্রিবিউটার পালিয়ে যায়। ওদের যে ডিস্ট্রিবিউটার ছিল পিভিআর আইনক্স, তার যে হেড সে পালিয়ে যায় অফিস থেকে। সে দায়িত্ব নিয়েছে, সে পালিয়ে যায়। এবং আমি ওই বাচ্চা ছেলেগুলোকে বলি তোরা ওখানে বসে থাক, হয়তো আসবে। তো লাস্টে দেখা গেল বিকেলবেলা 7:30 অবধি বৃহস্পতিবার দিন ওরা বসে রইলো, ওদের অফিসে আর কেউ নেই, সব চলে গেছে। এর ফোনও ধরছে না, হ্যাঁ ফোনও ধরছে না। তখন আমি বলি যে ঠিক আছে এক কাজ কর, ছবি তো আমি রিলিজ করবই, তোরা রেডি আছিস তো? ওরা বলে হ্যাঁ আমরা করবো। আমার তাহলে 3টে হল আমি দিচ্ছি, যেটাতে অ্যাটলিস্ট ছবিটা মুক্তি পাক। পরক্ষণই আমি দেখলাম যে আমি ধরো হল দিয়ে দিলাম, প্রডিউসারেরও কিছু করার নেই, কারণ ডিস্ট্রিবিউটার যতক্ষণ না কেডিএমটা দেবে ততক্ষণ প্রডিউসারও আটকে গেছে। ওরা এইরকম একটা ছক করে দিয়েছে। তারপর আমি দেখলাম যে যদি আমি 3টে সিনেমা হলে রিলিজও করি আর যদি ছবি হিটও হয়, আমি তো ছবিটাকে সবার কাছে পৌঁছতে পারবো না। তখন আমি ডিসাইড করলাম যে না, তাহলে একটু ওয়েট করি, এইভাবে করা যাবে না। তারপর ছবিটা আটকে গেল। এবং আমি তখন একটা চ্যালেঞ্জ নিলাম যে না, ছবিটা তো রিলিজ করবই, সেটা 1 মাস হোক 1 বছর হোক, ছবি রিলিজ হবেই, পর্দায় পড়বেই। ছবি আটকাতে পারবে না, সেন্সার হয়েছে তো কেন আটকাবে? আমি ছবি দেখে বলছি, আমি ছবিতে তো কিছু নেই সেরকম আটকানোর মতন যে দাঙ্গা লেগে যাবে বা একটা কিছু ঝামেলা হবে। ছবিটা তো ছবির মতন বানিয়েছে। তো ওদেরকে বলি যে তোরা একবার, যেহেতু স্বরূপ বিশ্বাস মেল করেছেন পিয়া সেনগুপ্তকে, তোরা একবার পিয়া সেনগুপ্তর সঙ্গে আগে কথা বল, কারণ পিয়া সেনগুপ্ত আবার আইনক্সকে মেল করেছে। তো ওরা কথা বলে। তখন ইন্দ্রনীল রায় বলে একজন আছেন যে পিয়ার, তার সঙ্গে ডিরেক্টরের কথা হয়, তাকে মেসেজ করে যে 6 থেকে 8 লাখ টাকা দিলে ছবিটা রিলিজ করতে দেবে। কিসের জন্য? এটা জাস্ট একটা ওই মানে কি বলবো, ওটাকে সর্ট আউট করার জন্য পুরো ম্যাটারটাকে। তখন আমি ওদেরকে বলি এটা কি ক্যাশ চেয়েছে? বললো হ্যাঁ। আমি বললাম ক্যাশ দেওয়া যাবে না, কাউকে ক্যাশ দিবি না। যখন তোর ছবি যখন আটকেই দিয়েছে, শুক্রবার রিলিজ হচ্ছে না, ক্যাশ কেন দিতে যাবি? আর এটার কি গ্যারেন্টি আছে যে ক্যাশটা দিলে যে ছবিটা রিলিজ হবে? তো তারপর ওরা যায় মিটিং করে এবং ওরা রাজি হয় না যে ক্যাশ দেওয়ার। তারপর আমি ওদেরকে বলি এক কাজ কর, মেন প্রবলেম তো স্বরূপ বিশ্বাসকে ফোন করে ওনার সঙ্গে দেখা কর। তো ওনারা যায় ফেডারেশনে মিটিং ডাকা মানে সঙ্গে সঙ্গে ওই দুজন সৌরভ এবং জয়ব্রত দুজনই যায়, ওদেরকে বলে যে এরকম টাকা তোমাদের বাকি আছে। তখন ওরা বলে আমাদের ছবির তো বাকি নেই। বললো না, তোমরা যে প্রডিউসারকে নিয়েছো তার অন্য ছবির টাকা বাকি আছে। তখন ওরা বলে ওটা তো আমার ছবি নয়, আমি কি করে বলবো? আর আমরা তো ওকে কো প্রডিউসার হিসেবে নিয়েছি প্রমোদ ফিল্মসকে, যাতে আমাদের একটা ব্র্যান্ড নেম হয়। আমাদের স্টুডেন্ট ফিল্ম, কেউ সাপোর্ট করছিল না, উনি বলেছেন রিলিজ করে দেবেন, সেই জন্য ওনাকে অনবোর্ড নেওয়া আছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইদিকে রুদ্রনীল ঘোষ ও রাহুল, আর ওইদিকে হচ্ছে প্রমোদ ফিল্মস। মানে এটাকে পুরোটাকে একটা শিক্ষা দেওয়ার একটা হয় না, মানে আমি শিক্ষা দিলাম ছবিটাকে আটকে, যে আমি একটা বিশাল ব্যাপার ফেডারেশনে, আমি যা ডিসিশন নেবো তাই হবে, ছবি দেখো কেমন আটকে, ওইরকম একটা ব্যাপার। তখন ওরা ওখান থেকে মিটিং থেকে আমাকে ফোন করে যে শতদীপ এই জিনিস বলছে, কি করব? এবার স্বরূপদার সঙ্গে একবার কথা বল। তো আমি স্বরূপদাকে আমাকে দিল,
আমাকে বললো সহদীপ তুমি যদি দায়িত্ব নাও তাহলে ছবিটা আমি রিলিজ করবো, তুমি যদি গ্যারেন্টার হও। তখন আমি বললাম যে আমিও হঠাৎ করে আই ওয়াজ নট রেডি ফর দিস। তো আমি বললাম আমি গ্যারেন্টার হব, ঠিক আছে আমাকে একটু 5টা মিনিট টাইম দিন। আমি আবার বাবাকে জিজ্ঞেস করলাম বাবা কী করবো। বাবা বললো দেখ এখন যা সিচুয়েশান তাতে তোর এই ছাড়া অপশান নেই, তুই গ্যারেন্টারটা হয়ে নে, তারপরটা পরে দেখবো। আমি আবার ফোন ব্যাক করলাম, আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো আমি গ্যারেন্টার নিচ্ছি, কিন্তু আমাকে 2 মাস সময় দিতে হবে। কিন্তু মানে ছবি রিলিজ হলেই সঙ্গে সঙ্গে আমি টাকা পাই না, কারণ ওটার একটা প্রসেস আছে, এক্সিবিটার ছবি চালাবে, আমি বিল বানাবো, তারপর টাকা মানে এটাও তো আপনাকে চাপিয়ে দেওয়া হলো। এবার ছবিটা বিক্রি হবে কি হবে না আমি জানি না, তাই তো এবার একটা চান্স নিতে হচ্ছে। এবার আমার ধারণা ছিল যেহেতু ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এত লেখালেখি হচ্ছে, এটা সুরাহ দরকার। আর এটা একটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল যে এই ধরনের ছবিকে যদি আমি হিট করিয়ে দিতে পারি তাহলে কিন্তু একটা বিশাল ব্যাপার হয়ে যাবে, এক্সাম্পল হয়ে দাঁড়াবে। সো সেই জন্য আমি তখন ফোন করে বললাম আমি অ্যাকসেপ্ট করলাম, আমি 2 মাস কিন্তু আমাকে সময় দিতে হবে। উনি বললেন ঠিক আছে। পরক্ষণেই নেক্সট ডে উনি ফোন করে বললেন শতদীপ তুমি ছবিটা তুমি না রিলিজ করলেই ভালো হয়। কি স্বরূপ বিশ্বাস বলছেন? উনি বলছেন। তখন আমি বললাম যে কেন? বললো না পিভিআর আইনক্স তো আমাকে সাপোর্ট করেছে এই ইয়েটাতে, যেহেতু আমি ওনাদেরকে মেল করেছি ওরা সাপোর্ট করেছিল, তুমি এটা না করলে ভালো হয়। আমি বললাম দেখুন আমার এটাতে তো কিছু পাওয়ার নেই, এক কাজ করুন পিভিআর আইনক্সকে বলুন এই যে টাকাটার গ্যারেন্টিটা আমি নিয়েছি সেটা ওনারা নিয়ে নিক, আমার তো কোনো আপত্তি নেই, ছবিটা রিলিজ হওয়া নিয়ে দরকার, আর আমার নাম কেনার কিছু নেই, না হলেও চলবে হলেও চলবে। তখন ও বললো হ্যাঁ এটা তো ভালো আইডিয়া দিয়েছো। আলা আপনি যখন আমার কাছ থেকে টাকাটা চাইছেন আপনি ওর কাছ থেকে চান, আপনি তো বলছেন ওই রিলিজ করুক না, কোনো অসুবিধা নেই তো। তখন বললো ঠিক আছে দাঁড়াও আমাকে 5টা মিনিট টাইম দাও। উনি ফোন করলেন মনে হয়, ফোন করে উনি সেম জিনিসটা বললেন, তাদের তো অত ক্ষমতা নেই, কেননা তারা এখানে কেউ ডিসিশন মেকার নয়, তাদের বম্বে জিজ্ঞেস করতে হবে। বম্বে নাকি তাদেরকে বলেছে মিনিমাম আরও 21 দিন লাগবে এটা জানাতে যে তারা এই টাকাটা দেবে কি দেবে না। উনি আমাকে ফোন করে বললেন আবার 8 ঘন্টা বাদে যে সহদীপ তুমি করো, ওটা ওরা করতে পারবে না কারণ ওদের আরও সময় লাগবে, তুমি করো কোনো অসুবিধা নেই। তো আমি বললাম ঠিক আছে। কিন্তু আমি তখন একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে ক্যাশ দিতে হবে না ব্যাংকে ট্রান্সফার করব, কারণ আমি জানি এটা ক্যাশেরই কথা আসবে, এবং তখন যদি আমি এইটা নিয়ে মানে ভাঙাতে যাই তাহলে আমার ছবিটা আটকে যেতে পারে। তখন আমি কিছু বলিনি। তো হয়ে গেল, ছবি রিলিজ হলো। ছবি যথারীতি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রথম দিন যখন সিনেমাটা সিনেমা হলে দেখি আমার মন বলে যে ছবিটা পেরিয়ে যাবে, কারণ পাবলিক অ্যাপ্রিসিয়েট করেছে, ছবিটা ভালো লেগেছে লোকের, এবং যথারীতি সিনেমাটা ভালো চলে এবং আমারও টাকাটা ওঠে, প্লাস প্রডিউসারেরও এক্সট্রা টাকা আসে। তো এবার যেহেতু ছবি রিলিজ হয়ে যায়, 2 মাস হয়ে গেছে, 3 মাসের মাথায় আমি ওনাকে, তার আগেও আমি অনেক দিন ধরেই ওনাকে বলি যে স্বরূপদা কী করবো, আমি তো টাকাটা দিতে হবে, আমি গ্যারেন্টার হয়েছি, কীভাবে দেবো? উনি আমাকে বলেন আমি পাঠাচ্ছি, এই করতে 3 মাস হয়ে যায়। যেই 3 মাস হয়ে যায় এই গিয়ে প্রডিউসারকে বলি আমাকে বিলটা রেজ করে দিতে, কারণ আমাকে তো ওটা পাঠাতে হবে, আমার তো ওয়াইটে আসছে, যেমন এক্সিবিটার আমাকে ব্যাংকে ট্রান্সফার করছে, আমি ব্যাংক থেকে প্রডিউসারকে পাঠাবো। তখন আমি স্বরূপদাকে একদিন ফোনই করি যে স্বরূপদা এটা তো আর আটকে রাখা যায় না, কারণ আমি তো 2 মাসের গ্যারেন্টার ছিলাম, এখন তো 3 মাস হয়ে গেছে, আমি কি করব? তখন উনি ফট করে বলে বসেন হোয়াটসঅ্যাপ কলই যে তুমি কি ক্যাশ দিতে পারবে? আমি বললাম যে ক্যাশ, আমি তো ক্যাশ দিতে পারবো না, কেননা ক্যাশ আমি কি করে দেবো? এক্সিবিটার তো আমাকে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করেছে, আমি আপনাকে ক্যাশ দেবো কি করে? আপনি আমাকে কোনো একটা ব্যাংক ডিটেলস দিন, আমি সেখানে ট্রান্সফার করতে পারি। আর তাছাড়া আমিও দিতে পারবো না, কারণ এটা প্রমোদ ফিল্মসের ডিউস, পেমেন্টটা দিলে প্রমোদ ফিল্মসই দেবে, আমি আপনাকে জানিয়ে দেবো যে আমি প্রমোদ ফিল্মসকে দিলাম, প্রমোদ ফিল্মস থেকে পাইয়ে দেওয়ার দায়িত্বটা আমার, ঠিক, যেহেতু আমি গ্যারান্টি হচ্ছি। প্রমোদ ফিল্মস যদি না দেয় তখন আমিও। তখন উনি আবার আমাকে বললেন জানাচ্ছি, সেই জানাচ্ছির পরে আর আজ অবধি ফোনটা আসেনি, এবং আমি যথারীতি তারপর আমি প্রমোদ ফিল্মসকে পুরো টাকাটা দিয়ে পুরো মিটিয়ে দিই। তার মানে ওই ক্যাশটা যদি সেদিন আমি মেনে যেতাম তাহলে কিন্তু ওই ক্যাশটা চলে যেত, এবং এটা কার কাছে যেত কি করতো ভগবান জানে। এখন তো মনে হচ্ছে যে সিনেমার চাইতেও বড় সিনেমার গল্প শতদীপ আমাদের বললেন। এইরকম গল্প একটা জাস্ট উদাহরণ আমরা পেলাম, এইরকম গল্প শতদীপের কাছে শুনতে চাইলে আমাদের পডকাস্ট শেষ হবে না। তা আমরা চাইবো যে ওনারা যে প্রতিবাদে নেমেছেন, যে আন্দোলনে নেমেছেন, সেটা সাফল্য পাক, কারণ সাফল্য পেলে বাংলা ইন্ডাস্ট্রির আবার গৌরব ফিরে আসবে, আমরা যারা ছবি বানাই আবার ছবি বানাতে পারবো, এবং বাংলা সিনেমার যে এই নাম, এত সারা ভারতে যে বাংলা সিনেমাকে আগে মানুষ দেখতো,
সেইটা আবার আমরা ফিরে পাবো। যেভাবে দক্ষিণের সিনেমা এখনো পর্যন্ত উজ্জ্বল হয়ে রয়েছে আর আমরা সেই উজ্জ্বল জায়গা থেকে পিছন ফিরে এসেছি, সেইটা আবার যাতে এই এই ইয়াং জেনারেশন শতদ্বীপের হাত ধরে আমরা যাতে আবার ফিরে পাই সেটাই চেষ্টা করব, সেটাই আশা করব। তা আমি একটা কথা জানতে চাইছি যে এটা বললে যে ছবিটা দেখে তোমার মনে হলো যে হিট করতে পারে, এরকম অনেক হয়েছে তো যে মনে হয়েছে যে হিট হবে কিন্তু হলো না, আবার হয়েছে যে এই ছবিটা চলবে না, ঠিক হয়ে গেছে, এরকম কোনো ছবি আছে মনে হচ্ছে? এরকম অনেক ছবি আছে, এরকম অনেক ছবি আছে। যেমন আমার কাছে একটা দোস্তজি বলে ছবি এসেছিল, সেটা প্রসূন চ্যাটার্জির ছবি। দোস্তজি, হ্যাঁ, সেই ছবিটা দুটো বাচ্চা ছেলের উপর দারুণ। গল্প, এবং সিনেমাটা আমার কাছে প্রসূন নিয়ে আসে এবং আমার মনে হয়েছিল যে ছবিটা চলো এরকম তো প্রচুর আসে। তো প্রথম প্রথম আমিও অতটা গুরুত্ব দিইনি। তো আমি ওকে বলেছিলাম আমাকে প্রত্যেক রোববার একবার করে রিমাইন্ডার দেবে, কারণ আমি খালি রোববার দিনটা একটু বাড়িতে থাকার সময় পাই, তাহলে আমি সিনেমাটা তোমার দেখবো। তো আমাকে ভিমিও লিঙ্কটা পাঠিয়ে দেয়। তো 2 মাস চলে যায়, আমি কোনো রোববারই আমি সময় পাচ্ছি না, রোববারও সময় পাচ্ছিলাম না। তা একদিন আমি ত্রিপুরায় বসেছিলাম আমার সিনেমা হলে, আমার মনে হলো যে একবার সিনেমাটা দেখি, কারণ ও প্রত্যেক রোববার আমাকে মনে করে রিমাইন্ডার দিত আজকে দেখো। তো আমার হচ্ছে না, তো আমি বললাম একদিন পাঠাও তো বাবা, এমন কি আছে যে ছবিটার মধ্যে। তখন আমি ছবিটা চালাই এবং আমাকে লিঙ্কটা পাঠায়। আমি যখন ছবিটা পুরোটা দেখি এবং দেখে আমার চোখের জল যখন আমার বেরিয়ে যায়, তখন আমি ফোন করি যে প্রসূন এই ছবিটা আমি রিলিজ করব এবং আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস ফিল্ম। তারপর ছবিটা হিস্ট্রি হয়, বুম্বাদা ওটার প্রেজেন্টার হয় এবং ছবিটা রিলিজ হয় এবং খুব ভালো ব্যবসা করে। এবং তারপর প্রসূন ডেফিনেটলি অনেক জায়গায় এটাকে ওয়ার্ল্ডের সব জায়গায় ছবিটাকে নিয়ে গিয়ে একটা আলাদা একটা মাপকাঠি বাংলা সিনেমাকে একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে গেছে। তো ওই সিনেমাটা যদি সেই দিন হয়তো আমি না দেখতাম, তাহলে হয়তো ছবিটা হয়তো অত তাড়াতাড়ি রিলিজও হতো না, আর সেটা হতো না। তো এরকম অনেক সিনেমার এরকম অনেক গল্পই আছে যেগুলো আমরা হয়তো ভাবি না কিন্তু ভালো চলে। একটা সিনেমা আছে বেলাইন বলে সৌমিকের, তো সেই ছবিটা আমার দেখে মোটামুটি লেগেছিল, কিন্তু সিনেমাটা যখন চলেছে তখন খুব ভালো চলেছে। তো সবসময় যে আমি ঠিক বলবো তাও নয়, পাবলিক হচ্ছে আসল। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিক। তো বেলাইন বলে যে ছবিটা, অসাধারণ অভিনয় করেছে পরমদা, এবং ডিরেক্টরের তো ম্যাসিভ রেসপন্স পেয়েছে যে এত ডিফারেন্ট একটা স্টোরি যেটা বাংলা সিনেমায় কেউ ভাবতে পারেনি। এরকম হয়, প্রচুর সিনেমা হয়। আবার এরকমও হয়েছে মনে হচ্ছে দারুণ হবে কিন্তু হয়নি, এরকমও হয়েছে, সেরকমও বড় বড় সিনেমা প্রচুর হয়েছে। আচ্ছা, এটা কি আপনি বিশ্বাস করেন যে এখন বাংলা সিনেমার ট্রেন্ডটা তো একটু বদলেছে, যে স্টার লাগবে, ওই রকম একটা মুখ লাগবে, নাকি এমনি ছাড়াও? আমার মনে হয় এগুলোর কোনো মাপকাঠি নেই যে স্টার থাকলেই ছবি হিট হবে, না থাকলে হিট হবে। কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট, পাবলিক কি চাইছে সেটা পালসটা বুঝতে হবে। আর ডিপেন্ড করছে ছবিটা কিভাবে বানাচ্ছে। ছবিটা যদি ভালো বানানো হয় ডেফিনেটলি পাবলিক আসবে, আর যদি ভালো না বানানো হয় তাহলে আসবে না। আচ্ছা, এবার একটু বিতর্কিত প্রশ্ন করি, যে কোনো হাউস র্যান্ডাম কাজ করছে, মানে আমাদের যে এখন যেটা নিয়ে আলোচনা, যে ছবি হচ্ছে না, ছবি হতে এত বাধা পাচ্ছি, কোনো হাউসকে দেখলে সেটা মনে হচ্ছে না, তারা রেগুলার ছবি বানায়, ওয়েব সিরিজ হচ্ছে তাদের হাউস থেকে, মানে তাহলে কি সেটাও একটা মৌরুসি পাট্টা মনে হচ্ছে যে তারাই একটা অ্যাকোয়ার করে রেখেছে, তারাই? যদি ঠিক করে দেখবে, তারা 10 বছর আগেও বছরে 14-15টা করে ছবি করতো, ঠিক আছে? এখন কিন্তু তাদের বছরে 3 থেকে 4টে ছবি আসে, তো প্রোডাকশনটা কিন্তু তাদেরও কমে গেছে। দাপটটা আছে ডেফিনেটলি, বাট দাপটটাও একটু হলে ধাক্কা খেয়েছে না। সেটা কি সরকারি একটা মদত ছিল? হ্যাঁ ডেফিনেটলি, তো নালে 14-15টা ছবি এক বছরে করছে, সেই হেল্পটা না থাকলে করবে কি করে? মানে এরা কি সেই ফেডারেশনের সবকিছু মেনেই করতো? একদম মেনে করতো না, ওদের সঙ্গে ষাট ছিল একসঙ্গে। ফেডারেশন যেভাবে বলবে সেভাবে করবে, কিন্তু আলটিমেটলি দেখা গেল 1-2 বছর আগে তাদেরই শুটিং এ বাধা দিয়ে আটকে দিয়েছে। আচ্ছা, তাদেরই শুটিং এ ছবিতে আটকে দিয়েছে, যাকে নিয়ে এসছে বসিয়েছে, যার সঙ্গে এত বন্ধুত্ব, সেই তাদের ছবিকে আটকে দিচ্ছে। আমার মনে হয় এগুলো একটু রিয়ালিটি চেক দরকার আছে। আচ্ছা, মানে এই বিষয় কি মানে প্রতিবাদ আছে আপনাদের, যে এটা আন্দোলন? না দেখো, এর মধ্যে প্রতিবাদের কিছু নেই, কেউ নিজের মতন করে ছবি বানাতেই পারে। যেটা ওনারা করছিলেন এতদিন, সেটা হচ্ছে যে তাদের সঙ্গে যদি অন্য কোনো সিনেমা রিলিজ হয়, তাকে আটকানোর যে একটা প্রবণতা,
বা অন্য কাউকে রিলিজ করতে দেবো না, হ্যাঁ, এটা তো বা কতই। অন্য কাউকে থাকতে দেবো না। আমার এটা মনে হয় কিন্তু মার্কেটে হতো শতদিন। কম্পিটিশনটা থাকাটা দরকার। ওই করতে করতে কি হলো, নিজেরও প্রোডাকশনটা কমতে থাকলো, আর অপোজিশন গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, বা করাই বন্ধ করে দিল, কারণ করতে গেলে তো তাদের দাপট থাকছে। এটা তো হতো, মানে আমি নামই বলছি যে এসবিএফ এর কোনো সিনেমা থাকলে পরে ছোট সিনেমাগুলো নতুন প্রযোজকরা এসছে, নতুন পরিচালকও হতে পারে, তাদের ছবি তো হলে মানে দেওয়াই যেত না। এখন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, এখন দেখবে প্রত্যেকটা হিরো নিজেদের প্রোডাকশন হাউস খুলে নিয়েছে, হ্যাঁ, এবং হিরোগুলো তো আলাদা কথা। এবং তারা নিজেরাই ছবি বানাচ্ছে। তারা যখন এখন কি হয়েছে, একটা টাইমে ওনারা মানে কম্পিটিশন কমাতে 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 আর কোনো কম্পিটিশন রইলো না, এবং তারাই সব হিরোদেরকে তারাই সাইন করে রাখতো। এখন তো হিরোরা সব বেরিয়ে গিয়ে নিজেদের প্রোডাকশন হাউস করছে, তা আরো অনেক হাউস হয়ে তখন গেল। আরো অনেকগুলো হাউস হয়ে গেল, তখন আর সেই কম্পিটিশনটাকে ধরে রাখতে পারলো না, আরো কম্পিটিশন বেড়ে গেল। এবং ডেফিনেটলি যখন হিরোরা নিজেদের প্রোডাকশন হাউস থেকে করবে, তারাও তো নিজেদের বেস্টটা দেবে, এবং সেখানেই কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু সেই আর আগের মতন আটকে রাখতে পারছে না। এই ধরো হিরো দেবের একটা প্রোডাকশন, কি পরমব্রতর একটা প্রোডাকশন, তারপরেও এসবিএফ আছে, এদের কথা ছেড়ে দিচ্ছি। মানে যখন কোনো নতুন প্রযোজক এসছে, নতুন তখন তাদের তো খুব অসুবিধা হচ্ছে তো। ওই এখন সেই তো ক্ষেত্রে কিছু সেটা- কিছু ক্ষেত্রে আমার কাছে যদি ছবি আসে, আমি সাহায্য করার চেষ্টা একমাত্র করি। শতদীপ সাহার কাছেই সবাই যাচ্ছে। না, না, এটা এরকম কিন্তু কোনো ব্যাপার খবর। না। হ্যাঁ, না, না, আরো আছে। এটা খবর। কারণ আমরা নিজেরাও দেখেছি যে মানে শুধুমাত্র এই শতদীপের কাছে গেলে একটা সুরাহা হতে পারে। মানে এটা কেন হবে? এরকম আরো অনেক না, শতদীপ এটা সাহার তো এটা থাকা এটা এটা দরকার। এটা কারণ কি বলতো, একটা হচ্ছে আমার সিনেমার প্রতি একটা ভালো লাগা আছে, ঠিক নিশ্চয়ই। আছে। আরেকটা হচ্ছে আমি চ্যালেঞ্জটাকে একসেপ্ট করতে চাই। আমার এটা খুব ভালো লাগে, আজকে যদি দোস্তজির মতন একটা ছবি, বা ধরো একটা একাডেমির মতন একটা ছবি, বা একটা বেলাইনের মতন সিনেমা, এগুলো যদি আমি হিট করাতে পারি, বা এটা নিয়ে যদি আলোচনা হয়, পাবলিকের যদি ভালো লাগে, তখন কিন্তু এটা আমার সব থেকে বেশি পাওনা। হ্যাঁ, কেননা এই ছবিগুলোকে তো কেউ পাত্তা দিচ্ছিল না, না, সেইটাকে যখন আমি রিলিজ করলাম এবং ছবিগুলো ভালো চলছে, এবং দেখা যাচ্ছে যে সেই ডিরেক্টর বা সেই প্রডিউসার আরো ছবি করছে, সেটাই কিন্তু আমার জিত। হ্যাঁ, সে তো কারণ definitely। আমাকে ওই প্রডিউসার আর ওই ডিরেক্টর এদেরকে ধরে রাখতে হবে, যাতে তারা আরো ছবি করে। এমন না যে একটা ছবি করলো চলে গেল আর এলো না। আমার মনে হয় না, ওই সেটা কাজটা কোনো করার লাভ থেকে নেই, আমার হ্যাঁ। কোনো স্যাটিসফ্যাকশন আসে না। আমি কালকেই আমার সোশ্যাল মিডিয়াতে লিখলাম, নন্দনে আমার দুটো ছবি একসঙ্গে চলছে, এবং দুটো ছবি একসঙ্গে হাউসফুল, একটা প্রত্যাবর্তন আর একটা একাডেমি অফ ফাইন আর্টস। আমি একটা জায়গায় লিখলাম সোশ্যাল মিডিয়াতে, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কিছু হতে পারে না। এখানে তো জি অ্যাজ এ ডিস্ট্রিবিউটার এর থেকে বড় স্যাটিসফ্যাকশন হতে পারে না। আচ্ছা, এই ডিস্ট্রিবিউটর হওয়ার পরে তখন যখন ডিরেক্টররা আসেন বা প্রযোজকরা আসেন, যে ছবিটা কি এর পরে নেক্সট তার ভবিষ্যৎ বিক্রি করা বা কোনো ইয়েতে, সেটা কিভাবে আপনি গাইড করেন? দেখুন, আমি যদি কোনো রকমভাবে থাকতে পারি বা করি, আমি একটা গাইডলাইন তৈরি করব, একটা রাস্তা তৈরি করব। আমি চ্যানেলদের সঙ্গে কথা বলবো যে কোথায় তাদের সমস্যা হচ্ছে, কেন তারা নিচ্ছে না, বা কি নিলে তাদেরও লাভ হবে, প্রডিউসারেরও লাভ তাহলে হবে। আগেই প্রডিউসার জেনে যাবে, তাহলে আগে প্রডিউসার জেনে যাবে, ছবি বানানোর আগে থেকে তার মাথাতেই ওটা থাকবে যে আমি এইভাবে করব, Exactly. যাতে আমার সিনেমা হলেও চলবে, আমার স্যাটেলাইট ডিজিটালেও চলবে, যাতে কারোর কোনো ক্ষতি না হয়, মানে আমি বিক্রি করতে পারবো, পারবো, রেভিনিউটা যাতে আরেকটা ছবি ওই টাকা দিয়ে আমি বানাতে পারি। ঠিক কথাই। কারণ সেই গাইডলাইনটা কিন্তু সেই নেই। গাইডলাইনটা কেউ নেই, বলারও কেউ নেই। না। সবাই এখানে খালি টাকা টানার ইয়েতে বসে আছে, যে গাইড করবে সেটা করবে, সেটা আমি দেখতে পাচ্ছি না। মানে আপনি বলছেন যে ভবিষ্যতের যেই জন্য আপনার লড়াই, সেইটা আপনি এই গাইডলাইনটা দেবেন, তাহলে কিন্তু কেন চ্যানেল হেডগুলোর সঙ্গে তো কথা বলতে হবে না এগুলো নিয়ে, যে তারা কেন ছবি কিনছে না, তারা কি ধরনের ছবি চাইছে। তাহলে তো আমি একটা প্রডিউসার যদি ইম্পায় আসে, তাকে আমি গাইড করতে পারবো যে আপনি এই ধরনের ছবি করলে হয়তো আপনার বিক্রি হয়ে যেতে পারে। ডেফিনেটলি তারপর তার চয়েস, সেখানে কেউ আটকাতে পারবে না, তার ফ্রিডম আছে। কিন্তু একটা তো গাইডলাইন তৈরি করে দিতে হবে। এখানে তো নতুন প্রডিউসাররা আসে, কিন্তু তারা জানেই না যে কি করলে কি করা উচিত, একটা সিনেমা রিলিজ কিভাবে করা উচিত, সেটাও একটা জানেন না। স্যাটেলাইট ডিজিটাল কার কাছে কথা বলা উচিত, কিরম ধরনের ছবি হওয়া উচিত। তারা জানতে জানতে ছবি রিলিজ হয়ে শেষ হয়ে গেছে, তারপর গিয়ে জানতে পারছে যে এই রকম ধরনের ছবি বানালে তার হতো, তার তো অলরেডি টাকাটা ইনভেস্ট হয়ে গেল। তো আমি ইনভেস্ট করানোর আগে তারপরে ওই ছবিটা হাতে নিয়ে উনি পাগল প্রায় হয়ে যাচ্ছেন, তাও বেচতেও পারছেন না। তারপর লাস্টলি দেখা যাচ্ছে 1 কোটির ছবি সেটা 10 লাখে বেচছে। হ্যাঁ, 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 এটাই হয়। এটাই হচ্ছে, তার 90 লাখ চলে গেল। আমি যদি 1 কোটির ছবিটাকে যদি আমি 60 লাখও সে পায়, সে তো আরেকটা চেষ্টা করবে যে আরেকটা ছবি করবে। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকের হয়তো ভালো লাগছে,
নতুন খবর জানতে পারছেন, অনেক কথা জানতে পারছেন, ইন্সপায়ার্ডও হতে পারেন, আবার অনেকের অস্বস্তিও লাগতে পারে। তাতে কিচ্ছু এসে যায় না, কারণ আমরা আজকে রাগঢাক ছাড়াই শতদীপের সাথে কথা বলবো। শতদীপ যে কাজটা করছেন, ওকে মানে কথা বলতে দেওয়া উচিত, কারণ ওর কথাগুলো জানলে বাংলা ইন্ডাস্ট্রির এবং আমাদের সবারই, গোটা সমাজেরই একটা ঘুণ ধরেছে, সেইগুলো আস্তে আস্তে অনেকটা রিমুভ হবে। আমি এবার একটু ফেডারেশনের সম্বন্ধে কথা বলতে চাইছি, যে প্রোডাকশানের সম্বন্ধে। আমরা যখন প্রোডাকশন করি, এই যে ফেডারেশনের একটা চাপ থাকে যে এতগুলো টেকনিশিয়ান নিতে হবে, এই যে এই ব্যাপারে কিভাবে গাইড করছেন আপনারা? না, আমি যবে থেকে আন্দোলনটা স্টার্ট করেছি, আমি তবে থেকেই বলছি যে এই গাইডলাইন্স বলে কোনো গাইডলাইন্স আমরা মানি না। এখন যদি কেউ শুটিং করতে চায়, তার যতটুকু স্ক্রিপ্টের দরকার ততজন টেকনিশিয়ানকে নিয়েই কাজ করবে, এবং তাদেরকে নিয়ে যেখানে খুশি কাজ করবে, আর যেভাবে খুশি কাজ করবে। কোনো জায়গায় কোনো রকমভাবে কাউকে আটকানো চলবে না। শুটিংয়ের সংখ্যা বাড়াতে হবে, আর টেকনিশিয়ান ততটাই কাজ পাবে যতটা শুটিং যত বাড়বে। এখানে কি হচ্ছে, টেকনিশিয়ানের নাম করে ওরা শুটিংগুলোকে কমিয়ে দিচ্ছে, তা আলটিমেটলি তো টেকনিশিয়ান কাজ বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমি কিছুদিন আমি এতটা ফেডারেশন নিয়ে আমার অতটা আইডিয়া ছিল না, তো আমি এই জানতে পারলাম যে 26টা গিল্ড আছে, সব মিলিয়ে 7,000 টেকনিশিয়ানস আছে। তো 7,000 টেকনিশিয়ান কাজ পাচ্ছে কোথায়? তাই তো, শুটিংই তো কমে যাচ্ছে। এই যে বৃদ্ধি করে দিচ্ছে টেকনিশিয়ানদের এবং দিতেই হবে, এই সব করে করে শুটিংটা তো কমে যাচ্ছে। লোকে যেটা 26 দিন 25 দিন বা 30 দিন শুটিং করতো, সেটা 15 দিনে করছে। মানে আপনারা যদি এই আন্দোলনে সাকসেস হন, তাহলে কি গিল্ডটাকেও মানবেন না? ধরুন আমার ভাই একটা ক্যামেরা করতে, আমরা প্রথমে ওই জায়গাগুলো একটু চেক করব, যে ওই যে কার্ডগুলো কাদের কাদের দেওয়া হয়েছে সেটা একটু চেক করতে হবে। সবার আগে তো স্বরূপ বিশ্বাসের কার্ডটা চেক করা উচিত, কারণ উনি বলছেন যে এডি, তো উনি যদি এডি হয়, কোন সিনেমার এডি প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এডি হতে গেলে অবজারভার হতে হয় দুটো সিনেমায়, সেটা কোন সিনেমায় উনি অবজারভার হয়েছেন। এবং তাছাড়া আমি যতদূর জানি যে একটা রেগুলার কাজ করতে হবে, লাস্ট 13-14 মাসে একটা কাজ করতে হবে। উনি লাস্ট কোন ছবিটা কাজ করেছেন, আর উনি যদি না কাজ করে থাকেন, আমি একটা ছবি প্রডিউস করব, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আমার একটা এডি দরকার আছে, উনি যাতে আমার ছবিতে কাজ করেন। আমিও দেখতে চাই উনি কতটা কাজ জানেন। উনি যখন এতদিন ধরে সবাইকে বলছেন যে এইটা করা উচিত, এটা করা উচিত, এডি হিসেবে উনি কতটুকু জানে সেটা তো আমাকে দেখতে হবে, তাহলেই তো ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি পারিশ্রমিক দেবো ওনাকে, ডেফিনেটলি। উইদাউট পারিশ্রমিক আমি কাজ করাবো না, কিন্তু উনি কাজ করুক, আমি তো দেখতে চাই উনি কিরকম কাজ করে, উনি কতটুকু জানেন কাজ, সেটা জানাটা দরকার না? উনি যে বলছেন উনি একটা এডি হয়ে, টেকনিশিয়ান হয়ে উনি আমাদেরকে এত কিছু বলছেন, তা আমাকেও তো জানতে হবে। আমার তো সিনেমা হল আছে, তা আমি এক্সিবিটার, আমি ডিস্ট্রিবিউট করি, আমি ডিস্ট্রিবিউটার, আমি মাঝে মধ্যে প্রডিউস করি, আমি প্রডিউস, আমি কাজটা করছি, আমি রেগুলার কাজ করছি। উনি তো রেগুলার কাজ আমি কোনোদিন দেখিনি আজ অব্দি, কিন্তু ওনার নাম শুনেছি, অরূপ বিশ্বাসের ভাই, তো এরপরে তো আর কিছু জানি না। অথচ উনি সিনেমা লাইনে সব কিছুতে আছেন, সব কিছুতে উনি ঢুকছেন, সব কিছুতে উনি বলছেন, এবং ওনার মেন লোক হচ্ছে পিয়া সেনগুপ্ত। কোনো জায়গায় অসুবিধা হলে পিয়া সেনগুপ্তকে দিয়ে কথা বলাচ্ছে। না মানে এই যে 7,000 টেকনিশিয়ানস আছে, তাদের বাইরে কেউ যদি সত্যি সত্যি কাজ জানা হয়, অথচ গিল্ডের কাজ নেই, তাহলে তারা যদি করে, কোনো রকম কোনো বাধা নেই, কাজ করুক। সেটা সেই যে প্রোডিউসার এবং ডিরেক্টর, তারা ডিসিশন নেবে। মানে গিল্ডের কাজ ছাড়া তো খুব যোগ্য ব্যক্তিও কাজ করতে পারছিল না। এখানে তো ওইটাই হচ্ছিল, অযোগ্য লোকেরা সব ভরে গেছিল আর যোগ্য লোকেরা সব কাজ পাচ্ছিল না। এখন সেটা হবে। এবং যখন দেখা যাচ্ছে যে আমরাও ফেস করেছি, যখন গিল্ড থেকেই নেওয়া হচ্ছে, সে আসলে আদতে কাজটা জানে না। আবার অনেকে জানেন, খুব ভালোই কাজ জানেন, কিন্তু সেইটাই তো সমস্যা হচ্ছিল। তা এখন কি সেই কার্ডগুলো বাতিল করে দেওয়া হবে? না, সেগুলো নিয়ে আমরা একটুখানি দেখবো আগে, না কাউকে এরমভাবে ফট করে বাদ দেবো না। আগে আমরা দেখবো যে কোথায় কি আছে না আছে, একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। এইভাবে তো হয় না। আজকে একটা নতুন কেউ এলো, 7,000 লোক আছে, হ্যাঁ, এইভাবে কাউকে আমি ফেলে দিতে পারি না। মানে আপনারা জোরও করবেন না যে একে নিতে হবে, সেটাও করবেন না, কিন্তু এদের তো কাজ। আমার বক্তব্য হচ্ছে, যদি আমাদের শুটিং এখানে আরো বেশি বাড়ে, তাহলে সবাই তো ইনভলভ হবে। এখানে তো কি হচ্ছে, যারা ওনার আন্ডারে বা ওনাকে তেলিয়ে চলছে, তারাই খালি কাজ পাচ্ছে। উনি কেন রেকি করার জন্য উনি কেন চাইছে চিঠি জানো? উনি জানতে চাইছেন কাকে নিয়ে কাজ করছি এবং কাদেরকে নিয়ে পুরো জিনিসটা হচ্ছে। তাহলে উনি বলে দেবেন যে একে নিয়ে কাজ করো, একে নিয়ে করো না।
মানে মাঝখানে শুনেছিলাম, এটা কতটা সত্যি জানি না, যে জুনিয়র আর্টিস্ট যারা কাজ করছেন একটা ক্রাউডে বা এরকম, তাদেরকেও নাকি হ্যাঁ, হ্যাঁ। বলে দিতে হচ্ছে এবং হাউস থেকে লিখিত দিতে হচ্ছে যে এই এই জুনিয়র আর্টিস্টকে নিয়েছি। ইয়েস, ইয়েস। এইগুলো তো হয় না কোনোদিনও। জুনিয়র আর্টিস্ট কত ওনার টাকা সব পায়? জিনিসে ঢুকতে হবে, ওনার সব জিনিসে ঢুকতে হবে। আর উনি কি করছিলেন, এই টেকনিশিয়ানদের মাসিয়া হিসেবে নিজেকে ট্রিট করছিলেন। হ্যাঁ, মানে উনি বস। উনি বস, কিছু একটা করতে গেলে কলকাতায় ওনাকে না জিজ্ঞেস করে হবে না। হ্যাঁ, মানে উনি আসলে কি পোস্ট? উনি ফেডারেশনের নাকি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। হ্যাঁ, এবার কিছুদিন আগে আমি একটা আর্টিকেলে দেখলাম একটা সংবাদ মাধ্যমে যে উনি নাকি 25 ডিসেম্বর বা ডিসেম্বর মাসে 2025 ওনার লাস্ট মেয়াদ ছিল অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে। তারপর নাকি উনি ছেড়ে দিয়েছেন, মানে ওনার আর নেই। তাহলে এখন কোনো তাহলে post আমার নেই। বক্তব্য যে যদি ডিসেম্বর মাসে ছেড়ে দিয়ে থাকে, তারপর থেকে যতগুলো মিটিং হয়েছে, সেটা টেকনিশিয়ান স্টুডিওতে বলো বা ইম্পায়ে বলো, তাহলে উনি এলেন কি ভিত্তিতে, বা তাকে এন্টারটেনই বা ডাকা হলো করলো কি কে? করে, কে কে ডাকলো, বা উনি কি করে মিটিং অ্যারেঞ্জ করলেন। আজকে রাহুল দা মারা গেছে, এত রকম ভাবে একটা প্রতিবাদ হচ্ছে, সেখানে উনি মেন বক্তা, তাহলে উনি এলেনই বা কি করে, উনি কি করে সবকিছু করছেন? তাহলে বর্তমান প্রেসিডেন্টটাই বা কে যদি উনি না থাকেন? কোনো উত্তর নেই কারোর কাছে, হ্যাঁ, এর কোনো উত্তর নেই। না এই তাহলে এই যে ফেডারেশনের একটা স্ট্রাকচার, ওই যে প্রেসিডেন্ট আছে, বিভিন্ন যে পোস্ট আছে, তো এই ফেডারেশনটা তো থাকবেই। হ্যাঁ, ফেডারেশন হয়তো থাকবে, আর এটার একটা নতুন করে একটা ইলেকশন বা Election একটা কিছু করার একটা করে দরকার। আমরা এটাকে পুরোটাকে একটা নতুন ধারায় তৈরি করতে হবে, নাহলে এটা চলবে না। আর কাউকে এখানে বাদ দেওয়া যাবে না। যদি সত্যি দেখা যায় যে কোনো রকমভাবে অন্যরকমভাবে তাকে কার্ড দেওয়া হয়েছে, তখন আমরা সেগুলো চেক করব। চেক করব। আদারওয়াইজ যারা আছেন তারা সবাই থাকবেন এবং কাজ করবেন। এবং আমরা চাইছি বাইরে শুটিং আসুক, যত বেশি বাইরে শুটিং আসবে বাইরে, হ্যাঁ। বা এখানে শুটিং এর সংখ্যা বাড়বে, তত সবাই বেশি কাজ পাবে। আমি একটু ডিরেক্টরস গিল্ড নিয়ে কথা বলবো শতদীপের সাথে, খুব ইন্টারেস্টিং, কারণ আমাদের যে ডিরেক্টর গিল্ডটা রয়েছে তাতে আমি রাজেশ দাও আছি এবং এটা ব্যান করা হয়েছে, সুদেশ নদী সেক্রেটারি, অনেকে আবার মেনে নিয়ে চলে গেছেন, এরকম এদিক ওদিক হয়েছে। যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এরকম অনেক লোককেই দেখতে পাচ্ছি শতদীপ তোমার পাশে, যারা কিন্তু ওদিকে ছিলেন, এখন যেহেতু তুমি আন্দোলন করছো তোমার পাশেও থাকছেন, এই যে একাকার হয়ে যাচ্ছে, সেইটাকে তুমি কি করে আলাদা করবে আর কি করে বুঝবে, মানে সেটাকে ট্যাকেল করবে কি করে? দেখো, ট্যাকেল করার ব্যাপার নেই। একটা জিনিস বুঝতে হবে যে এখন প্রতিবাদের একটা ঝড় উঠেছে। তো এখন এই ঝড়ে যদি এখন সবাই যদি প্রতিবাদটা করে, আমরা কি চাই? আমরা তো চাই প্রতিবাদ করুক, ভুলটাকে ভুল বলুক, ঠিকটাকে ঠিক কিন্তু বলুক। তিনি তাকে ওইদিকে গিয়ে সেম কাজটাই করতেন, যার জন্য না, সেখানে গিয়ে হয়তো প্রতিবাদ করতেন না। সেখানে যদি প্রতিবাদ না, করতেন, প্রতিবাদ করতেন না, মেনে নিতেন। মেনে নিতেন, সেখানে যদি প্রতিবাদ করতেন, তাহলে আজকে আমাদের এখানে আওয়াজ তুলতে হতো না। হ্যাঁ, তো এখন যখন তারা প্রতিবাদ করতে চাইছেন, দেখো এখানে আগে আমার কাছে তার শিল্পী সত্তাটাই আসল, ঠিক আছে? সে ক্রিয়েটিভ লোক, এবং তারা যদি প্রতিবাদ করছে তো আমাকে সেইটুকু রেসপেক্টটা দেওয়া উচিত। বাট ডিসিশন যারা নেবেন তারা নতুনরাই ডিসিশন নেবে, পুরনো আচ্ছা। আর কেউ এই ডিসিশনগুলো নেবেন না। এইটুকু তোমার মাধ্যমে মানে দর্শকদেরকে আমরা বলছি, যারা ডিসিশন নেবে এখন তারা সব নতুনরাই ডিসিশন নেবে, পুরনো কেউ আর ডিসিশন নেবে না। হ্যাঁ, আমরা সবাইকে পাশে চাই, কারণ সবাই কাজ করুক এটাই চাই। সে কোন দল করছে বা কোন পার্টিকে সমর্থন করে, দ্যাট সেটা ইজ দরকার নট নেই। আওয়ার কনসার্ন। আমি এখানে কোনোদিনও বলতে পারি না যে তোমাকে বিজেপি করতে হবে, তোমাকে তৃণমূলই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। সে যে কোনো দল করুক, কিন্তু ঠিকটাকে ঠিক বলুক, ভুলটাকে ভুল বলুক, এবং প্রতিবাদ করুক, দরকার হলে মাঠে নেবে, সেটা খুব দরকার। তখন যদি ওইদিকে থেকেও থাকেন, এখন যদি তিনি মনে করেন, আমি তো বলবো, তুমি ডিরেক্টর স্কিল বলবো, আমি একজন অভিনেতার নাম বলছি, আজকে দেব কিন্তু ওদের দলে থেকে প্রতিবাদ করেছে। হ্যাঁ থেকে তখনই ও তো একটা ব্যতিক্রম, ওর মতন অন্য ব্যান্ড কালচারটাকে ব্যান্ড কালচারটাকে ও প্রত্যেক দিন কিন্তু স্বরূপ আর অরূপের নামে কিন্তু টেকনিশিয়ান স্টুডিওতে গিয়ে ওখানে কিন্তু প্রতিবাদ করে এসছে। তো ওর যদি সেটাই হতো তাহলে ও তো করতো না, ও চিপ করে যেত, একই দল তো। ও তো দলের উপরে গিয়ে কি ভেবেছে, দল আমার কাছে ইম্পর্টেন্ট নয়, এটা অনুচিত সেটা বলবো। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। সেখানে সিনেমা ইন্ডাস্ট্রিটা বেশি প্রায়োরিটি পাবে। তো আমার তো এখন যদি কেউ প্রতিবাদ করছে, আমার তো ওইটুকু সমর্থনটা তাকে করতেই হবে, কারণ আমি যেটা বলছি সেও তো সেটাই বলছে। সে যদি এক মাস আগে অন্য কিছু বলে থাকে, সেটা তো আমি এখন তাকে এখন যদি আমি সেগুলো নিয়ে লড়তে যাই, আমার এখন যেটা আমি আগামী দিনে চিন্তা করছি সেটা করতে পারবো। Yes. এবার যেটা ভীষণ মানে মাঝে মাঝে খুব দুঃখ লাগে যাদের জন্য, তারা হচ্ছেন সিঙ্গেল প্রডিউসার।
আমি শতদীপকে তাদের জন্য একটু বলবো যে অনেকে ছবি প্রযোজনা করতে চান এবং আমরাও বেশ অনেক দিন হয়েছে যে ছবি করিনি, নানান ধরনের এই ধরনেরই সমস্যার জন্য করতে পারিনি, এত বিধিনিষেধ। তার জন্য প্রযোজকদের সাথে কথা হওয়া সত্ত্বেও, অনেকটা এগিয়ে গিয়ে যাওয়া সত্ত্বেও তারা কোনোভাবে পিছিয়ে এসছেন। তাদেরকে যদি একটু এনকারেজ করেন আমাদের মানে এই আনকাট আড্ডার মাধ্যমে, তারা তাহলে একটু উৎসাহিত হবেন এবং সত্যি ছবি করতে ইচ্ছুক যারা প্রযোজক তারা কিন্তু এগিয়ে আসবেন। আপনি তাদের জন্য একটু কিছু বার্তা রেখে যান। না, আমি এটাই বলতে চাই যে যদি সিনেমা বানাতেই হয় তাহলে একটু যাতে আমাদের ইন্ডাস্ট্রিটা সম্বন্ধে একটু রিসার্চ করা খুব দরকার। উইদাউট রিসার্চ, উইদাউট অডিয়েন্স পালস সিনেমা বানানো উচিত নয়। আজকে হুজুগ উঠেছে, আমি কালকে সিনেমা বানাতে নেমে গেলাম, এটা আমার মনে হয় করাটা, একটু সময় নিয়ে একটু ভেবে ইন্ডাস্ট্রির কি চলছে না চলছে, কিরম ধরনের ছবি বানানো উচিত, কাকে নিয়ে কাজ করা উচিত, কিভাবে কাজ করা উচিত, এগুলো একটু জেনে যদি নামতে পারে আমার মনে হয় অনেকগুলো রাস্তা আরও খুলে যাবে আগামী দিনে। আর আমরা ভালোর জন্যই করার চেষ্টা করছি, যাতে সিনেমার রিলিজের জন্য অনেক রকম সুবিধা হয় এবং সিনেমা পরে বিক্রির ক্ষেত্রেও যাতে সুবিধা হয়, সেই জায়গাগুলো আমরা ডেফিনেটলি এক্সপ্লোর করব। এবং আমরা চাই যাতে নতুন প্রডিউসাররা আরও কাজ করুক এবং নতুনদেরকেও সুযোগ দিক। মানে আপনি সেই গাইডলাইনটা দিয়েও দেবেন? আমি চেষ্টা করব ডেফিনেটলি, আমার সামর্থ্য মতন আমি ডেফিনেটলি চেষ্টা করব। এবার আমরা একদম শেষের দিকে চলে এসেছি, যদিও প্রশ্ন অনেক বাকি থেকে গেছে শতদীপ। আমি শুধু জানতে চাইবো, আগামী 5 বছরে আশা করছি একটা পরিবর্তন হবে। তোমার স্বপ্নের একটা ইন্ডাস্ট্রি তুমি যেটা দেখতে চাইছো সেটা একটু শেয়ার করো, যে কি দেখবো আমরা আগামী ফিল্ম ইন্ডাস্ট্রিকে, কোথায় দেখতে চাইছো? দেখো, একটা হচ্ছে প্রথমত হচ্ছে বাংলা সিনেমা আরও অনেক বেশি তৈরি হবে, সেটা একটা দেখতে চাই। আর একটা হচ্ছে বাংলা সিনেমা হল অনেকগুলো হবে বাংলায়। গুড গুড। এই দুটো জায়গা যদি ঠিক হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অটোমেটিক্যালি অনেকটা এগিয়ে যাবে। কারণ আমি তো অন্যান্য রাজ্যের অনেক সিনেমা করি ডিস্ট্রিবিউট, তো আমি তো দেখতে পাই, আমি তো বম্বের হিন্দি সিনেমা করি, ওইসব রাজ্যে কিন্তু এত সিনেমা হল আছে যে ওরা একটা স্টেট থেকেই অনেকটা টাকা তুলে নিতে পারে। তো আমাদের এখানে যদি সিনেমা হলও অনেক করতে পারি আর যদি সিনেমাও অনেক তৈরি হয় তো ডেফিনেটলি এই ইন্ডাস্ট্রির মাপকাঠিটাই অন্যরকম হয়ে যাবে। এবং আমরা যেটা আমাদের যে বাংলা সিনেমাকে নিয়ে যে সর্বভারতীয় এবং গর্ব, সব ওয়ার্ল্ডের সবাই আমাদেরকে নিয়ে যে কথা বলে, আমার মনে হয় আবার কথা বলা শুরু হয়ে যাবে এবং পজিটিভ নোটে কথা হবে। আমরা খুবই আশাবাদী হলাম শতদীপের কাছে কথা বলে, শতদীপের সাথে কথা বলে। শতদীপ একটা আলোর দিশা দেখালো আমাদেরকে। বাংলা ইন্ডাস্ট্রি আবার ঠিক আগের মতো গৌরবান্বিত হোক সেটাই চাইবো। এবং এই ধরনের শতদীপের মতো ইয়াং জেনারেশন একদম টকবক করছে, রক্ত ফুটছে, তাদের হাত ধরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আবার এগিয়ে যাক, একদম সবার উপরে থাকুক। যে ইন্ডাস্ট্রিকে আমরা দেখে যে শুধু তো টাকা নয়, টাকার জন্য কিন্তু সিনেমা নয়, সিনেমা তো একটা আবেগ, একটা ভালোবাসার নাম। অন্তত বাংলা সিনেমা আমরা তাই দেখে এসেছি যুগের পর যুগ ধরে। সেইটা কোথাও হারিয়ে গেছে। সেটা কিন্তু শুধু যারা সিনেমা করি, সিনেমার জগতের সাথে যুক্ত, শুধুমাত্র তাদের কথা নয়, আমাদের সামাজিক মানে পরিকাঠামোই এমন ছিল যে আমরা সিনেমা দেখতে ভালোবাসতাম। আমাদের মা কাকিমারা, আমাদের আগের জেনারেশন যারা, তারা সিনেমা নিয়ে কথা বলেছেন। আমরা যে সিনেমা মুখী হয়েছি তাদেরও অনেকটা অবদান আছে। তাদের সেই স্বপ্নগুলোও যেন আবার ফিরে আসে শতদীপের মতো এই মানুষদের হাত ধরে, সেটাই চাইবো। আগামী দিন আরও শুভ হবে আমাদের সকলের জন্য, এই প্রত্যাশা নিচ্ছি। শতদীপকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক করুন আর অনেক বেশি শেয়ার করুন, যাতে বাংলা ইন্ডাস্ট্রি আমাদের এই আনকাট আড্ডার পথ ধরে শতদীপের মতো মানুষের হাত ধরে অনেকটা এগিয়ে যেতে পারে। ভালো থাকবেন, আগামী এপিসোডের অপেক্ষায় থাকুন। নমস্কার।